এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে ইরানের কাছে কি পারমাণবিক বোমা আছে কিনা বা ইরানকে অলরেডি পারমাণবিক বোমা বানায় ফেলার দ্বার প্রান্তে বা চলে গেছে কিনা। তো এই প্রশ্নের উত্তরটাই মূলত আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা জানেন যে কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটা কথা বলছে যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা অলরেডি নিউক্লিয়ার বোম বানায় ফেলার একদম দ্বারপ্রান্তে, 1 বছরের মধ্যেই তারা নিউক্লিয়ার বোমা বানায় ফেলতে পারবে। অন্যদিকে গত মার্চে আপনারা জানেন যে তুলসি গ্যাবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, তিনি একটা কথা বলছেন যে ইরান কোনো ধরনের নিউক্লিয়ার বোম বানানোর দিকে যাচ্ছে না। এটা গত মার্চের বক্তব্য। তো দেখেন এই প্রশ্নের উত্তরটা আসলে যেভাবে দেওয়া দরকার সেটা হচ্ছে যে ইরান তাইলে গত কয়েক বছরে তার যে নিউক্লিয়ার প্রোগ্রাম চলতেছিল সেখানে সে আসলে কি গতিতে আসলে এই কাজটা করছে, মানে এখন ইরানের বর্তমান অবস্থাটা, ইরান এখন যে অবস্থায় আছে তার নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে সে আসলে কি অবস্থায় আছে। আমরা জানি যে প্রাকৃতিক ইউরেনিয়ামের খুবই তুচ্ছ একটা অংশ, মানে আমরা অলমোস্ট বলতে পারি যে 100 থেকে একদম 0.7% আসলে মানে থাকে হচ্ছে যেটা থেকে পরবর্তীতে বোমা বা ইত্যাদি জিনিসপত্র মানে তৈরি করা সম্ভব। তো এইটাকে এর ফলে আপনার ব্যাপক মানে এনরিচমেন্ট করতে হয়। এই যে মানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো এইগুলোর মধ্যে বেসিক্যালি এনরিচমেন্ট প্রসেসটা চলে। তো এখন বৈশ্বিক যে নিউক্লিয়ার এজেন্সি বা তাদের যেই মানে অনুমোদিত বাস্তবতা সেটা হচ্ছে যে 20% পর্যন্ত এই এনরিচমেন্ট তারা অ্যালাউ করে, বা এটাকে বলা যায় যে তারা আসলে এটাকে মনে করে যে এটা আসলে শান্তিপ্রশ্ন নিউক্লিয়ার প্রোগ্রাম বা অন্যান্য এনার্জি বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। আর তারা যেটাকে রিস্কি মনে করে যখন আসলে 60% পর্যন্ত চলে যায়। আপনারা জানেন যে নিউক্লিয়ার বোম বানানোর ক্ষেত্রে সেটা 90% এনরিচমেন্ট বা এনরিচ হইতে হয়। এখন অনেকেই অনেক ধরনের কথা বলে যে কেউ বলতেছে যে মানে অলমোস্ট ইরানের 85%-এ পৌঁছে গেছে, মানে আমরা বলতে পারি যে অলমোস্ট নিউক্লিয়ার বোম বানানো একদম দ্বার প্রান্তে ইরান চলে গেছে। তো সেটা একটা হইতে পারে। এখন কথা হচ্ছে তাহলে ইরান খুবই শিগগিরই যদি নিউক্লিয়ার বোম তৈরি করার অবস্থায় চলে যায় তাহলে সেক্ষেত্রে ইরানের এই ফাইনাল বাস্তবতা মানে যখন সেই নিউক্লিয়ার বোম বানায় ফেলার একদম দ্বার প্রান্তে আছে এই অবস্থায় আসলে ইসরায়েল বা আমেরিকা আসলে ইরানের এই বাস্তবতায় আসলে কতটা গতিরোধ করতে পারবে, মানে এই বাস্তবতায় তাকে কতটা আঘাত করতে পারবে। আপনারা জানেন যে গত শুক্রবারে ইসরায়েল যে হামলাটা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে চালাইছে সেটার মধ্যে দিয়ে তারা মানে দুইটা জিনিস হাজির করছে বা অলরেডি হাজির হয়েছে। প্রথমটা হচ্ছে যে ইরানের যে বেসিক বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটি প্রোগ্রাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে নাতানজে আর একটা হচ্ছে ফোর্দোতে। তো নাতানজের যে কার্যক্রম সেটা আমরা বলতে পারি খুবই সারফেস লেভেলে কাজকর্মটা চলে। তার ফলে তারা সেখানে মানে যেখানে অ্যাটাকটা নাতানজে করার ফলে নাতানজের যেই সেন্ট্রিফিউজ বা সেখানে ব্যাপক মাত্রা আঘাত হয়েছে, যদিও ইরান জানে যে সেটা আসলে 2-3 সপ্তাহের মধ্যে রিপেয়ার করা সম্ভব। সেন্ট্রিফিউজ জিনিসটা হচ্ছে যার মাধ্যমে ইউরেনিয়ামটা এনরিচমেন্ট বা সমৃদ্ধ করা হয়। তো নাতানজের ক্ষেত্রে এই ধরনের সেন্ট্রিফিউজগুলোকে আঘাত করা গেছে যেহেতু সেগুলো সারফেস লেভেলে ছিল। অন্যদিকে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ফোর্দোই হচ্ছে বেসিক্যালি ইরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এবং ফোর্দোকে কেন্দ্র করে বেসিক্যালি নিউক্লিয়ার বোম যদি ইরান বানানোর লাইনে থাকে সেটা বেসিক্যালি সে তার ফোর্দো ফ্যাসিলিটিতেই করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফোর্দোতে আসলে ইসরায়েল ফাইনালি বড় ধরনের কোনো মানে আঘাত তৈরি করতে পারবে কিনা বা ইসরায়েল আমেরিকায় ধরুন আঘাত তৈরি করতে পারবে কিনা। ফোর্দোর ব্যাপারে আপনারা জানেন যে মানে ওয়েস্টার্ন মিডিয়া একটা ব্যাপক ধরনের প্রোপাগান্ডা করে, যে অলরেডি আমি দেখলাম যে বাংলাদেশে প্রথম আলো একই ধরনের কথাবার্তা বলতেছে যে ফোর্দোতে যে নিউক্লিয়ার প্রোগ্রামটা চলে সেটা আসলে মাটির 100 থেকে 110 মিটার নিচে। ওকে, তো এইটা আসলে মানে 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 এই একটা বলতে পারি আমরা ওয়েস্টার্ন মিডিয়ার একটা প্রোপাগান্ডা, সিএনএন বা এই জাতীয় যে মিডিয়াগুলো তারা আসলে এই জিনিসটা হাজির করছে। কিন্তু বাস্তবতা বলে যে আপনারা জানেন যে রাফায়েল গ্রসি তিনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে ইরানের যে ফোর্দোর যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেটার যে কার্যক্রম সেটা অলমোস্ট আধা মাইল নিচে তারা আসলে এই কার্যক্রমটা চালাচ্ছে। আধা মাইল যদি আপনি এবার বাস্তবতা দেখতে চান সেটা হচ্ছে মাটির 800 মিটার নিচে। তো এটাই হলো বাস্তবতা, যেটা আসলে ওয়েস্টার্ন মিডিয়া বা আমাদের ওয়েস্টার্ন মিডিয়া ফলো করে, আমাদের প্রথম আলো পত্রিকা বা এই জাতীয় সবাই আসলে জিনিসটাকে মানে ওভারলুক করে। তো বেসিক্যালি মাটির 800 মিটার নিচে আসলে ফোর্দোর এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার প্রোগ্রামটা আসলে চলমান আছে। তো এখন মাটির 800 মিটার নিচে আসলে ইসরায়েল বা আমেরিকাকে আসলে আঘাত কইরা এই প্রোগ্রামটাকে আসলে কোনোভাবেই মানে পর্যদস্ত করতে পারে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, তো আপনারা খুব ভালো করে যেটা জানেন যে অলরেডি যে বোমাটা নিয়ে আলোচনা হইতেছে সেটার নাম হচ্ছে GBO-57। এই বোমাটা বেসিক্যালি মাটির
61 মিটার বা 60 মিটার নিচে এটাকে আঘাত করতে পারে। ফলে যদি দুইটা বোমা ফেলা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 100 মিটারের মতো সে মানে আঘাত করতে পারে মাটির নিচে। ফর দ্যাট রিজন, যেহেতু এইটাই হাইয়েস্ট ক্যাপাসিটি যেটা আসলে ইসরায়েল আমেরিকা মেক করতে পারে এই বোমাটা, ফলে এটা যদি দুইটা মারে, সেই দুইটা মারার মানে ফাইনাল যে আউটপুটটা দাঁড়াবে সেটা 100 মিটার। ফলে বেসিক্যালি আমরা বলতে পারি যে এই যে ইউএস মিডিয়া মানে ওয়েস্টার্ন মিডিয়া বেসিক্যালি এই যে ফোর্দোর ক্যাপাসিটিটাকে গভীরতাটাকে সে 100 মিটার, 80 মিটার, 110 মিটার এই ধরনের একটা লাইনে সে আসলে বন্দি করতেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে ফোর্দোর অলমোস্ট 800 মিটার নিচে, যেটা আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির ডিরেক্টর জেনারেলের মুখের ভাষ্য অনুযায়ী মাটির 800 মিটার নিচে নিউক্লিয়ার ফ্যাসিলিটি প্রোগ্রাম চালাচ্ছে ইরান, এবং তার ফলে আমেরিকার কোনো ধরনের এই যে GBU-57 বা এই জাতীয় কোনো বোমা দিয়ে আসলে এতটা গভীরে পৌঁছানো সম্ভব না। অন্যদিকে আপনারা জানেন যে মানে যেই বিমানটার মানে বোমারু বিমানটার কথা বলা হইতেছে সেটা হচ্ছে B2 স্পিরিট বা এই জাতীয় কি যেন একটা বিমান। তো এই বিমানটা অলরেডি মানে ইন্ডিয়ান ওশান আইনা রাখানো হবে কি যেন একটা বেজে। তো অলরেডি সেটা মানে গতকালকেও ওয়েস্টার্ন মিডিয়াগুলো রিপোর্ট করছে যে তারা আসলে এই ধরনের এই বিমানটা অলরেডি ছেড়ে দেওয়া হবে বা পরিকল্পনা করা হচ্ছে। এবং এই যে বোমাটা GBU-57 যে বোমাটা, যে ভারী বোমাটার কথা বলা হচ্ছে, সেই বোমাটা আসলে ক্যারি করতে পারে শুধু এই বোমারু বিমানটাই। ফলে এইটা আসলে সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এই জাতীয়। আপনারা জানেন যে এই যে ওয়ারটা চলতেছে বা যে সংঘাতটা চলতেছে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানে, সেটা আসলে অনেক বেশি সাইকোলজিক্যাল ওয়ারও, যে কারণে ট্রাম্প অলওয়েজ নানা ধরনের সিগন্যাল দিচ্ছে যে ইরানের আকাশপথ তার দখলে, খামেনির অবস্থান সে জানে। ফলে এই সাইকোলজিক্যাল ওয়ারের অংশ হিসেবেই আমরা বলতে পারি যে এই GBU-57 এবং এই যে B2 স্পিরিট এই যে বোমারু বিমান, এই দুইটা প্রসঙ্গ ইরানের এগেইনস্টে আমেরিকা বা আমেরিকান মিডিয়া সামনে আছে, এবং তার মধ্য দিয়ে তারা পরিষ্কার করতে চাচ্ছে যে ফোর্দোতে এই হামলাটা সম্ভব। বাস্তবতা বলে যে এই হামলাটা আসলে সম্ভব না, এবং মানে ইরানের তরফ থেকেও বলা হয়েছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি খুবই ভালো অবস্থায় আছে এবং এটা তারা কোনো ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট তারা করেন নাই। ফলে আমরা বলতে পারি যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম যদি 84 বা 85% অবস্থায় পৌঁছায় থাকে, এবং সেটা যদি ফোর্দোতেই হয়ে থাকে, বেসিক্যালি ফোর্দোর সেন্ট্রিফিউজের সংখ্যাও অনেক, প্রায় 3000, ফলে গতিটাও অনেক বেশি। ফলে এটা যদি ফোর্দোতে হয়ে থাকে, ফোর্দোর 800 মিটার নিচে হয়ে থাকে, এবং যেখানে অ্যাটাক করা সম্ভব না, যেটা অ্যাকচুয়ালি মানে যেসব সেন্ট্রিফিউজকে আসলে বিকল করা সম্ভব না, ফলে আমরা বলতে পারি যে খুব শিগগিরই আসলে ইরান তার পারমাণবিক বোমা সমৃদ্ধ একটা দেশে পরিণত হতে যাচ্ছে। এবং এটাই আসলে ফাইনালি ইসরায়েল আমেরিকা সংঘকে ফাইনালি সে ট্যাকল করার জন্য বড়ভাবে খুব শিগগিরই আমি মনে করি যে পারমাণবিক বোমার প্রসঙ্গটাই আসলে ইরান সামনে আই না, ইসরায়েল আমেরিকা সংঘকে সে আসলে মোকাবেলা করবে। আমি একটা সুস্পষ্ট তথ্য দিয়ে আলাপটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নন প্রলিফারেশন ট্রিটি বা নিউক্লিয়ার বিস্তারণ রোধের যে ট্রিটিটা ছিল সেটা সম্ভবত 1968 বা এই সময়ে যে ট্রিটিটা হয়েছিল, এবং দুনিয়ার 191টা দেশ আসলে এই ট্রিটির অন্তর্ভুক্ত। রিসেন্টলি ইরান থ্রেট করছে যে সে আসলে পারমাণবিক এই বিস্তৃতকরণ রোধের এই ট্রিটি থেকে সে আসলে বের হয়ে যাবে। মানে এনপিটি থেকে ইরান বের হয়ে যাওয়ার খুব ক্লিয়ার যে মেসেজ, সেটা হচ্ছে যে ইরান পারমাণবিক বোমার কার্যক্রমের খুবই দ্বারপ্রান্তে। ফলে সে আসলে যেহেতু সে ইসরায়েল আমেরিকা তাকে এমন একটা বাস্তবতার দিকে ফেলে দিছে যে তার আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, ফলে সে আসলে এনপিটি থেকে বের থ্রেট দিয়ে দিছে। এবং সে যদি এনপিটি থেকে বের হয়ে যায়, এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি থেকে ইরান যদি ফাইনালি বের হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে ইরান নেক্সট মানে আমরা বলতে পারি যে নিউক্লিয়ার থ্রেট দুনিয়ার জন্য সেটা হয়ে যাবে। আজকাল রাশিয়া যেমন মানে কথায় কথায় নিউক্লিয়ার থ্রেট দেয়, ইরানও খুবই শিগগিরই আমি মনে করি যে এই এনপিটি থেকে বের হয়ে যাওয়া থ্রেটের মধ্যে দিয়ে সে আসলে পরিষ্কার করলো যে খুব শিগগিরই ইরান তার নিউক্লিয়ার থ্রেট বা পারমাণবিক বোমার থ্রেট ইত্যাদি শুরু করবে। এই যে নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি, এটার বেসিক্যালি 3টা ধারা। এটার মধ্যে প্রথম যে ধারা সেখানে বলা হচ্ছে যে মানে যাদের হাতে অলরেডি পারমাণবিক বোমা আছে সেই সব দেশ বাইরে আর কোনো দেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, এবং যাদের হাতে এই বোমাটা আছে সেই বোমাটা দিয়া তারা অন্যান্য কোনো দেশকে হেল্প করতে পারবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যাদের হাতে এই বোমা অলরেডি আছে তারা আসলে এইটা ডিসমেন্টালের ক্ষেত্রে, পারমাণবিক অস্ত্রর কার্যক্রম ডিসমেন্টালের ক্ষেত্রে যে কোনো আলাপ আলোচনায় তারা বৈঠকে তারা স্বীকৃতি দিতে বাধ্য থাকবে। এবং নাম্বার 3 হচ্ছে যে
নিউক্লিয়ার প্রোগ্রাম জিনিসটা আসলে শান্তিপূর্ণ কার্যক্রমের জন্য, দেশের মানুষের জন্য, অন্যান্য কার্যক্রমের জন্য আসলে এটা ব্যবহৃত হবে, ব্যবহার করতে হবে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ইরানের যে কার্যক্রম এতদিন পর্যন্ত ইরান সেটাই বলতেছিল যে সে আসলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 20%-এর নিচেই আছে এবং সে আসলে শান্তিপূর্ণ অবস্থানের কারণে সেটা মানে এতকাল কার্যক্রমটা চালাইছে। কিন্তু ফাইনালি এখন সে এটা থেকে বেরিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সে আসলে পরিষ্কার করে বলতে চাচ্ছে যে সে আসলে পারমাণবিক বোমার লাইনেই সে আসলে পৌঁছে গেছে বা এটা দ্বারপ্রান্তে সে আছে, খুব শিগগিরই সে এটা ব্যবহার করতে পারে। আপনারা জানেন যে আমাদের যে মানে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া তারা কিন্তু এটার ভিতরে নাই। এর মধ্যে দিয়ে তারা যেহেতু তাদের নিউক্লিয়ার মানে প্রোগ্রাম নিউক্লিয়ার অস্ত্র তাদের হাতে আছে, ফলে তারা এটার মধ্যে নাই, এই ট্রিটির মধ্যে। অন্যদিকে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইসরায়েল ওই ট্রিটির মধ্যে নাই। এতে প্রমাণ হয় যে ইসরায়েলও আসলে নিউক্লিয়ার প্রোগ্রামে বা নিউক্লিয়ার অস্ত্র তৈরির ভিতরে অলরেডি পৌঁছায় গেছে বা তাদের হাতে অস্ত্র আছে, ফলে যে কারণে তারা এনপিটি থেকে আগেই নাই। ফলে আমরা বলতে পারি যে ইরানও আসলে এনপিটি থেকে বের হয়ে যাওয়ার মধ্যে দিয়ে তার পারমাণবিক থ্রেটটা দুনিয়ার সামনে হাজির করলো।